আমরা শুরু করি আস্তে আস্তে। স্ক্রিন দেখা যাচ্ছে? চলো, আচ্ছা আমরা দেখো যে তিনটে টপিক আমরা প্রথমে একটু আলোচনা করে নেবো বলেছিলাম, তাহলে আমাদের পরবর্তীকালে ফিজিক্যাল কেমিস্ট্রি ইত্যাদি পড়তে সুবিধা হবে। তাতে ইউনিট অ্যান্ড ডাইমেনশনের যে কথাগুলো বলতে হয় সেগুলো আমি নর্মালি বলেছি। আমি ওই মানে পড়ানোর পরে এবারে তোমাদের একটা মক টেস্ট দিতে হবে আর কি, একটা টেস্ট দিতে হবে। তার জন্য যার যা ডাউটস আছে বা পুরো জিনিসটা পড়ে নেওয়ার জন্য আমি একটুখানি সময় দিচ্ছি। এই সপ্তাহটার মধ্যে তোমরা পড়ে নাও, যার যা ডাউটস আছে ক্লিয়ার করে নাও। হ্যাঁ, পরের সপ্তাহে তোমরা একটা পরীক্ষা দিয়ে দেবে ইউনিট অ্যান্ড ডাইমেনশনের উপরে বেস করে। আচ্ছা, আর যে দুটো টপিক যেটা আমাদের আলোচনা করতে হবে, একটা সার্টেনলি হচ্ছে ম্যাথামেটিক্স ফর ফিজিক্যাল কেমিস্ট্রি, আর একটা হচ্ছে তোমার কিভাবে তুমি ফিজিক্যাল কোয়ান্টিটির প্লট আঁকতে পারো, হচ্ছে সেই জায়গাটা। ঠিক আছে, তো আজকে আমরা দেখো, আমরা কিন্তু একদম ফর্মালি ম্যাথামেটিক্সও পড়বো না রিগোরাসলি। আবার যে জিনিসগুলো হয়তো ইমিডিয়েটলি কাজে লাগছে না, হয়তো অনেক পরে কাজে লাগতে পারে, হয়তো থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে কাজে লাগতে পারে, সেগুলোও করবো না। আমাদের মোটামুটি এই ধরো প্রথম দিকে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, এইসব জায়গাতে যে টাইপের ম্যাথামেটিক্সগুলো কাজে লাগবে আমরা মূলত সেই ম্যাথামেটিক্সগুলো নিয়ে আলোচনাটাকে করছি। আচ্ছা, তোমাদের যে সিলেবাসগুলো আছে, তো জেভিএস কলেজে তো আমরা দেখলাম প্রথম সেমিস্টারে ফিজিক্যাল কেমিস্ট্রি নেয়। আচ্ছা, ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা পড়বে তাদের ফার্স্ট সেমিস্টারে থার্মোডাইনামিক্সের ফার্স্ট লটা আছে আর কেমিক্যাল কাইনেটিক্স পার্টটা আছে। এইটা বেলুড়ের সিলেবাসটা পাঠিয়েছে, বেলুড়ে যে কেউ নেয় বলতে পারবে না। যাদবপুরে যেন প্রথমে কি ছিল, স্টেটস অফ ম্যাটার ছিল না, গ্রেসিয়া স্টেট এসব ছিল ছিল আর কি, এগুলো। তারপরে আরো, হ্যাঁ গ্রেসিয়া স্টেটটাই আছে না, সলিড আর কি, তিনটে স্টেটস অফ ম্যাটার গুলো আছে আর কি। আচ্ছা, তাহলে আমি ধরো কেমিক্যাল কাইনেটিক্স কারো কারো আছে, থার্মোডাইনামিক্স কারো কারো আছে, আর তোমার স্টেটস অফ ম্যাটার গ্যাসিয়াস স্টেট কারো কারো আছে আর কি। তাহলে এই জিনিসগুলোকে বোঝার জন্য তোমাকে কিছু ম্যাথামেটিক্সের জিনিসপত্র জানতে হবে। তাহলে কি কি জিনিস তোমার জানতে হবে? দেখো, যে জিনিসগুলো তোমার জানতে হবে, মানে টপিকস টু বি কভার্ড, আচ্ছা আমরা প্রথমে যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রবাবিলিটি নিয়ে কিছু কথাবার্তা আমাদের বলতে হবে। কারণ এই প্রবাবিলিটি কনসেপ্টটা পার্টিকুলার গ্যাসিয়াসটা যখন পড়বে, তখন ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন, ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন, এই নিয়ে যখন কথাবার্তা হবে, তখন এই প্রবাবিলিটি কনসেপ্টটা কিন্তু তোমার ভীষণ ইম্পর্টেন্ট। এইটা আমাদের একটুখানি আলোচনা করতে হবে। সেখান থেকে ডিসক্রিট প্রবাবিলিটি, কন্টিনিউয়াস প্রবাবিলিটি, এগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এটা পরবর্তীকালে যখন কোয়ান্টাম মেকানিক্স পড়বে সেখানেও কিন্তু প্রবাবিলিটি কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। এইটা একটুখানি আমাদের আলোচনা করতে হবে। অবভিয়াসলি আমি আবার বলছি, ম্যাথামেটিক্সে যেমন করে রিগোরাসলি করে সেরকম না, আমরা জাস্ট একটা ওয়ার্কিং ফর্মুলা টাইপের আর কি, কিভাবে তৈরি করতে পারবে সেগুলোকে আমরা তৈরি। আচ্ছা, এবারে এইখানে যেটা লাগবে, গ্যাসিয়াস স্টেট পড়তে গিয়েও লাগবে, থার্মোডাইনামিক্স পড়তে গিয়েও লাগবে, কেমিক্যাল কাইনেটিক্স পড়তে গিয়েও লাগবে একটা ডেরিভেটিভের কিছু জিনিস আর কি। ডিফারেন্সিয়েশন তোমরা 11-12 নর্মালি পড়েছো। এই ডিফারেন্সিয়েশনের সঙ্গে সঙ্গে পার্শিয়াল ডেরিভেটিভ, যেটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এইটা থার্মোডাইনামিক্সে ভীষণ করে লাগে, আর আমাদের এতেও কাজে লাগে, আমাদের গ্যাসিয়াস স্টেট করতে গিয়েও কাজে লাগে এটা।
আর এই ডেরিভেটিভের একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে এক্সট্রিমাইজেশন প্রবলেমস, মানে ম্যাক্সিমাইজেশন মিনিমাইজেশন ইত্যাদিগুলো আর কি। এক্সট্রিমাইজেশন প্রবলেমস এটাও তোমার সর্বত্র লাগবে, যেটা ডেরিভেটিভের একটা অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে। এটা এক ফুটিংয়ে তুমি ভাবো ডেরিভেটিভ করে এবং তার সঙ্গে এক্সট্রিমাইজেশন ইত্যাদিগুলোকে করে। আচ্ছা, এছাড়া তুমি যখন এই গ্যাসিয়াস স্টেট পড়বে বা কেমিক্যাল কাইনেটিক্স পড়বে, থার্মোডাইনামিক্সও কিছু জায়গায় আছে তোমার কিছু ইন্টিগ্রেশন করতে হয়। নর্মাল ইন্টিগ্রেশনগুলো তোমার করা আছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে ইন্টিগ্রেশনের সঙ্গে সঙ্গে কিছু স্পেশাল ফাংশন দিয়ে ইন্টিগ্রেশন, যেমন ধরো মূলত গামা ফাংশন দিয়ে ইন্টিগ্রেশন, এরার ফাংশন দিয়ে ইন্টিগ্রেশন, এই টাইপের কিছু ইন্টিগ্রেশন করতে হয়। এর সঙ্গে আমাদের ইন্টিগ্রেশনটাকে করতে হবে। ইন্টিগ্রেশন এই জায়গাটা আমরা একটুখানি আলোচনা করব, ঠিক আছে। আর এবার দেখো, এই ডেরিভেটিভ নিয়ে যখন কথাবার্তা বলছি তখন অটোমেটিক্যালি কন্টিনিউটি, ফাংশন, লিমিট একটু আধটু আলোচিত এমনিই হয়ে যাবে, ঠিক আছে। ওইগুলোকে আলাদা হেডিং হিসেবে আমি দেখাচ্ছি না, কিন্তু আমাদের দেখবো ওই টাইপের কিছু জিনিসপত্র কিন্তু লেগে যাবেই আর কি। এটা তাহলে ইন্টিগ্রেশনটাকে করতে হবে। সেই ইন্টিগ্রেশনের মধ্যে ইন্টিগ্রেশন অফ সাম স্পেশাল ফাংশন অফ সাম স্পেশাল ফাংশন, তাতে হচ্ছে ধরো গামা ফাংশন, বিটা ফাংশন, এরার অ্যান্ড কোএরার ফাংশন, এই টাইপের কিছু স্পেশাল ইন্টিগ্রেশন আছে আর কি। সেই ইন্টিগ্রেশনগুলো একটু হয়তো দেখে নিতে হবে, যেটা 11-12-এ কম ডিসকাস করা হয় এটা। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের খুব কাজে লাগবে, সেটা হচ্ছে যে তোমরা দেখবে মানে থার্মোডাইনামিক্সও কাজে লাগে, গ্যাসিয়াস স্টেটেও কাজে লাগে। মানে গ্যাসিয়াস স্টেটে যখন তুমি ভ্যান ডার ইকুয়েশন অফ স্টেটকে ভিডিয়াল ইকুয়েশন অফ স্টেটের ফর্মে লিখবে, থার্মোডাইনামিক্সে ভ্যান ডার ইকুয়েশনের জন্য ধরো জুল থমসন কোএফিসিয়েন্ট বের করছো, সিপিসিবি রিলেশনস বের করছো, ইত্যাদির জন্য একটা অ্যাপ্রক্সিমেট মেথডস তোমাদের জানতে হয়। একটা ইটারেটিভ মেথড বা মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন, সেই পার্টটা একটুখানি দেখতে হবে। মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন একটা জিনিস, এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। হ্যাঁ, এটা আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটাকে দেখতে হয়। এছাড়া কিছু এক্সপানশন আর কি, কিছু সিরিজ, তার মধ্যে ধরো মূলত টেলর সিরিজ, ম্যাকটর্নিং সিরিজ, এই টাইপের সিরিজ কিছু আছে আর কি। সিরিজ নিয়ে খুব উপরে কিছু আলোচনা আমাদের করে নিতে হবে। তাহলে মূলত এই কতকগুলো জিনিস কিন্তু আমাদের একটুখানি পড়তে হবে। এছাড়া ম্যাথামেটিক্সের আরো কতকগুলো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা লিনিয়ার ভেক্টর স্পেস নিয়ে খেলা। লিনিয়ার ভেক্টর স্পেসের মধ্যে তোমার ধরো ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট এই নিয়ে যে কথাবার্তা বলা, কমপ্লেক্স নাম্বার এই নিয়ে যে কথাবার্তা বলা, এইটা তোমাদের অন্তত ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে যে টাইপের ফিজিক্যাল কেমিস্ট্রিকে তাতে কোথাও লাগছে না। ওগুলো যখন কোয়ান্টাম মেকানিক্স পড়তে চাইবে, কোয়ান্টাম মেকানিক্স অপারেটর অ্যালজেব্রা যখন পড়া হবে, তখন লিনিয়ার ভেক্টর স্পেসে খেলা চলবে। এখানে ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, লিনিয়ার ভেক্টর স্পেস, হ্যাঁ, এই নিয়ে কিন্তু অনেক আলোচনা হবে। সেগুলো আমরা পরপর করে করবো। মানে যা ম্যাথামেটিক্স আমাদের লাগতে পারে টোটাল অনার্স পড়তে গিয়ে বা মাস্টার ডিগ্রি পড়তে গিয়ে, সবটা যদি এখন আমি করব মনে করি, তাহলে অনেকটা লম্বা ক্লাস হয়ে যাবে। তাহলে আমরা নেক্সট হচ্ছে 6-7টা ক্লাসের মধ্যে এই কতকগুলো জিনিস আমরা আলোচনা করবো। তাহলে আমরা পড়ানোর লজিকটা হবে এরকম যে প্রথমে বেসিক যে ফর্মুলা টর্মুলাগুলোকে বলে দিয়ে, সেইগুলো আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি কোথায় কীরকমভাবে কাজে লাগে সেরকম বেশ কিছু অ্যাপ্লিকেশন আমি করে দিলাম, আর কিছু জিনিস আমাদের বাড়িতে করতে দিলাম, ঠিক আছে। এইরকমভাবে আমাদের গল্পটা চলবে, ঠিক আছে। বোঝা গেল করতে চাইছি আমি, ঠিক আছে তো। তাহলে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, কথা শুনতে পাচ্ছ তো? আমরা আজকে যেটা মূলত আলোচনা করব প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, প্রবাবিলিটি কনসেপ্টটা তো সর্বত্র ব্যবহৃত হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ।
প্রবাবিলিটি কনসেপ্টটা ধরো তুমি যদি সেইভাবে স্টার্টিং পয়েন্টটা দেখো, তোমরা একটা কয়েন টস নিয়ে কথাবার্তা বলতে পারো। একটা কয়েনের হেড পড়তে পারে, টেল পড়তে পারে। তুমি যখন একটা কয়েন টস করছো, তখন তুমি নিশ্চিতভাবে বলতে পারো না যে এবারে হেড পড়বে বা এবারে টেল পড়বে। তাই এখানে যেটা হবে, হেড এবং টেল পড়ার সম্ভাবনার কথা হয়। তাহলে হচ্ছে এই যে টসিং অফ কয়েন, টসিং অফ কয়েন্স যখন ক্যালকুলেট করছো, সেখানে তোমার টু পসিবিলিটিস, এটি সেটা হচ্ছে হেড অ্যান্ড টেল। তাহলে প্রবাবিলিটি অফ গেটিং হেড, সেটা তুমি হাফ বলো। প্রবাবিলিটি অফ গেটিং টেল, সেটাকে তুমি হাফ বলছো। এই যে বলছো, ঠিক একই রকম ভাবে তুমি যখন ডাইসের ক্ষেত্রে দেখো, প্লেইং অফ ডাইস, ডাইস যখন তুমি দেখছো, তাহলে 6 পসিবিলিটিস। দেখি, ধরো 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, 6 পড়তে পারে। 6 পসিবিলিটি। আর এখানে তোমার প্রবাবিলিটি অফ গেটিং হেড হচ্ছে, সরি হেড বলছি, প্রবাবিলিটি অফ গেটিং 1 যখন করছো, সেটা কি হতে পারে, 1/6 হতে পারে। প্রবাবিলিটি অফ গেটিং 2, সেটা হচ্ছে 1/6, অ্যান্ড সো অন। এই ধরনের প্রবাবিলিটি কনসেপ্ট তোমরা দেখেছো আর কি। এগুলো একদম আনবায়াসড আর কি, আনবায়াসড প্রবাবিলিটি আর কি। মানে যদি তুমি একটা এতে কয়েন যখন করছো, তার দুটো দিক পড়ার সম্ভাবনা সমান আর কি, সেই রেসপেক্টে আনবায়াস বলছে আর কি। যখন তুমি কনসিডার করছো, তোমার একটা লুডোর ছক্কা বা ডাইস তুমি কনসিডার করছো, সেখানে কিন্তু 6টা পসিবিলিটি থাকে। কোনো একজন, এটা আনবায়াসড আর কি, কোনো একটা পড়ার সম্ভাবনা 1/6 এটা। আবার ধরবে তোমার যখন এই ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলছিল, সেইখানে দেখবে একটা স্ট্যাটিস্টিক্স কন্টিনিউ দিয়ে থাকছে যে সেটা টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে। 5 দিনে একদম প্রথমে বললো যে ইংল্যান্ড এবং ইন্ডিয়া জেতার সম্ভাবনা, হয়তো বললো 50-50। একদিন পরে দেখা যাচ্ছে, কিছুক্ষণ পরে বললো ইন্ডিয়ান জেতার সম্ভাবনা হচ্ছে 30%, ইংল্যান্ডের হচ্ছে 70%। আবার শেষে যখন আসছে বলছে ইংল্যান্ড হচ্ছে 65%, ইন্ডিয়া হচ্ছে 35%। তো এইভাবে দেখবে প্রবাবিলিটিগুলো পাল্টাচ্ছে, কিন্তু এইগুলো ঠিক আনবায়াস নয়। সেই অবস্থাতে ম্যাচের সিচুয়েশনটা কেমন, তার মতো করে কিন্তু প্রবাবিলিটি ক্যালকুলেট করছে। এটা 2026 ইলেকশন হবে, অ্যাসেম্বলি ইলেকশন হবে, সেখানে তৃণমূলে জেতার সম্ভাবনা কতটা আর বিজেপি জেতার সম্ভাবনা কতটা। তাহলে এখানে তুমি কিন্তু এই দুটো দল যদি কম্পিট করতো, তুমি বলতে পারো না 50-50। কারণ এখন যা স্ট্রেন্থ বা ইত্যাদি, তাতে তুমি নিশ্চয়ই বলছো যে তৃণমূল জেতার সম্ভাবনা হচ্ছে হয়তো 70%, বিজেপি জেতার সম্ভাবনা হচ্ছে 30%। তার মানে এক্ষেত্রে তোমার ব্যাপারগুলো আনবায়াস নয়। তাহলে আমরা কিন্তু মূলত প্রথমে যে আলোচনাটা করবো, সেটা হচ্ছে আনবায়াস প্রবাবিলিটির ক্ষেত্রেই বলবো, যেখানে হচ্ছে সব সম্ভাবনাগুলো হচ্ছে সমান। আচ্ছা, তাহলে প্রবাবিলিটি তুমি ফর্মালি ডিফাইন করবে কি করে? আচ্ছা, প্রবাবিলিটি ফর্মালি ডিফাইন করার জন্য আমি বললাম যে লেট দ্যাট ইজ n এক্সপেরিমেন্ট। আমি nটা এক্সপেরিমেন্ট করলাম, আর এন জে বলে একটা টার্ম বের করলাম। এন জে ইজ দ্য number of times that a particular event J appears in the experiment। মানে আমি এটা বলতে চাইছি, ধরো
তুমি কয়েন টস করছো, ধরো 100 বার কয়েন টস করেছো, তার মধ্যে ধরে নাও 50 বার তোমার হেড পড়েছে, তাহলে এনটা হচ্ছে 100, এন যেটা হচ্ছে তোমার 50। এবারে যেটা পাল্টাতে পারে, কয়েন টস ক্ষেত্রে হচ্ছে যেটা হেড হতে পারে অথবা টেল হতে পারে। আবার যদি একটা প্লেইং অফ ডাইসের কথা তুমি ভাবো, সেক্ষেত্রে হচ্ছে তোমার 1 পড়তে পারে, 2 পড়তে পারে, সেখানে N1 N2 N3 N4 অনেকগুলো পসিবিলিটি থাকতে পারে। এইটা তাহলে এবারে কথাটা হচ্ছে যে প্রবাবিলিটি এইটা যদি হয়, তাহলে প্রবাবিলিটি অফ গেটিং দ্য jth ইভেন্ট, সেটা যদি পিজে বলি, সেটা কতটা হচ্ছে না এন জে ডিভাইডেড বাই এন হচ্ছে, এন জে ডিভাইডেড বাই এন হচ্ছে। তাহলে দেখো আমি ধরো বলে 100 বার টস করেছি, তার মধ্যে আমার হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি ধরো হ্যাঁ 100 বার, শুনতে হ্যাঁ আমি পাচ্ছি। 100 বার টস করেছি, 100 বারের মধ্যে ধরো 50 বার তোমার হেড পড়েছে, তাহলে হেড পড়ার সম্ভাবনা কি হলো, পি যেটা হচ্ছে এন জে বাই এন। এইটা হচ্ছে প্রবাবিলিটি ডেফিনেশন। কিন্তু মজা হচ্ছে যে এই যে ডেফিনেশনটা বলছে, সেই ডেফিনেশনটা ম্যাক্সিমাম সময় ওয়ার্ক করবে না। কেন ওয়ার্ক করবে না? ধরো তুমি তো জানো যে হেড এবং টেল যদি একটা কয়েন টস করা হয়, তাহলে হেড এবং টেল পড়ার সম্ভাবনা তো হাফ হাফ। তাহলে এবারে ধরো আমি 3 বার টস করেছি, 3 বার টস করলে কি 1.5 বার, মানে 1.5 বার হেড আর 1.5 বার টেল পড়বে? পড়বে না তো। 2-1 হতে পারে, 3-0 হতে পারে। এবারে অনেক সময় বলে যে সৌরভ গাঙ্গুলি হয়তো তার টস ভাগ্য খুব খারাপ, সে পরপর 3টে টসই দেখা যাচ্ছে হেরে গেল। ধোনি যখন টস করতে যাচ্ছে, দেখা যায় পরপর 3টে ম্যাচে টসই সে জিতলো। তাহলে যে ভাগ্য ভালো খারাপ তার উপরে নির্ভর করছেটা কেন, যদি আনবায়াস টসিং ওটা হয়? ব্যাপারটা হচ্ছে যে যখন কয়েন টস করা হচ্ছে, যে তখন তুমি যদি ফাইনাইট নাম্বার অফ টাইমস এই টসিংটাকে করো, তাহলে কিন্তু তোমার যে হেড পড়ার সম্ভাবনা হাফ হবে এবং টেল পড়ার সম্ভাবনা হাফ হবে, সেটা কিন্তু তুমি দেখতে পাবে না। তুমি একটা কয়েন নাও, নিয়ে তুমি 1 বার টস করো, দেখো আইদার হেড পড়ে না টেল পড়ে। 2 বার টস করো, 2বারই হেড পড়তে পারে বা 2বারই টেল পড়তে পারে, বা 1 বার হেড 1 বার টেল পড়তে পারে। এইভাবে তুমি টসিং এর সংখ্যাটা বাড়াতে থাকো, বাড়াতে থাকো, বাড়াতে থাকো, বাড়াতে থাকো। তুমি দেখবে তুমি যেটা এক্সপেক্ট করছো যে 50% টাইম হেড পড়বে এবং 50% টাইম টেল পড়বে, সেটা যত নাম্বার অফ টসিং যত তুমি বাড়াবে, তবে কিন্তু ওই রেজাল্টের দিকে পৌঁছাবে। সেই জন্য যখন আমি প্রবাবিলিটি নিয়ে কথাবার্তা বলছি, তখন সার্টেনলি লিমিট এই এনটা টেন্স টু ইনফিনিটি হতে হবে। এইটা যদি আমি না বলি, তাহলে কিন্তু প্রবাবিলিটি থিওরিটা কিন্তু কাজ করবে না। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি প্রবাবিলিটি ডেফিনেশন। যে আমার, আমি এখানে সাডেনলি এখন ডিসক্রিট প্রবাবিলিটি নিয়ে কথাবার্তা বলছি, যা কিছু বলছি সেটা হচ্ছে এখন যা আলোচনাটা হচ্ছে সব থেকে ডিসক্রিট প্রবাবিলিটির জন্য, পরে আমি কন্টিনিউয়াস প্রবাবিলিটিতে চলে যাব। এটা হচ্ছে যা কিছু আলোচনা করছে ডিসক্রিট প্রবাবিলিটির জন্য। এই যেমন কয়েন টস বা প্লেইং অফ ডাইসের কথা বলা হচ্ছে, তো সেটা সবটাই কিন্তু ডিসক্রিট প্রবাবিলিটি। ডিসক্রিট প্রবাবিলিটির কথাবার্তা হচ্ছে, পরে কন্টিনিউয়াস প্রবাবিলিটি আমি তারপরে এনে দেবো আর কি। মানে এখানে দুটোই পসিবিলিটি, এখানে 6টাই পসিবিলিটি। কিন্তু অনেক সময় যেটা হয় যে ধরো তোমার কাইনেটিক থিওরি অফ গ্যাসে হিউজ নাম্বার অফ গ্যাস মলিকুলস আছে, মানে ইনফাইনাইট নাম্বার অফ গ্যাস মলিকুলস আছে, তাদের স্পিডটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। তাই যে যখন যা খুশি হতে পারছে, ইটস এ কোশ্চেন অফ কন্টিনিউয়াস প্রবাবিলিটি। কন্টিনিউয়াস প্রবাবিলিটি মানে এই ডিসক্রিট প্রবাবিলিটি থিওরিগুলো শিখে গেলে কন্টিনিউয়াস প্রবাবিলিটিটা কেমন করে যাবো আমি অটোমেটিক্যালি বলে ফেলতে পারবো। তাহলে বোঝা গেল? আচ্ছা, নেক্সট যেটা, ধরো নর্মালাইজেশন অফ প্রবাবিলিটি। আচ্ছা, টোটাল প্রবাবিলিটি তুমি ক্যালকুলেট কত কত হবে, মানে টোটাল প্রবাবিলিটি কত হয়? 1। একদমই। টোটাল প্রবাবিলিটি দেখো, পি টোটাল যখন ক্যালকুলেট করছো, তখন কি হচ্ছে না, তোমার সামেশন হয় যে
পিজে এইটা, এটা যখন করবে কি হবে দেখো, সামেশন ওভার যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এন জে বাই এন, তাহলে কি হলো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n সামেশন ওভার যে এন জে। আর সামেশন ওভার যে এন যেটা কি, যে আমি যখন কয়েন টস করছি হেড এবং টেল মিলে টোটাল কতবার পড়েছিল সেটা হচ্ছে এন। তার মধ্যে হেড পড়েছিল ধরো n1 বার, টেল পড়েছিল n2 বার, দুজনে যোগফল করলে কত সে n এর সঙ্গে সমান হবে। কি দাঁড়াচ্ছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা n বাই n হয়ে গেল, তার ভ্যালুটা কত হচ্ছে 1 হচ্ছে। তার মানে টোটাল প্রবাবিলিটি যেটা সামেশন ওভার যে পি জে, যেটা টোটাল প্রবাবিলিটি, সেটা সবসময় 1 হয়। এইটাকে বলা হয় নর্মালাইজেশন অফ প্রবাবিলিটি। মানে যদি এটা ম্যাথামেটিক্যাল প্রবাবিলিটি হয় তাহলে টোটাল প্রবাবিলিটি যোগফল হচ্ছে 1 হয়ে যাবে। দিস ইজ নোন অ্যাজ দ্য নর্মালাইজেশন অফ প্রবাবিলিটি। যখন কয়েন টস করছে হেড পড়ার সম্ভাবনা হাফ, টেল পড়ার সম্ভাবনা হাফ, দুটো যোগফল হচ্ছে তোমার 1 হয়ে যাবে। যখন একটা লুডো খেলছো তার যে ছক্কা যেটাকে বলা হয়, সেখানে 1 পড়ার সম্ভাবনা 1/6, 2 পড়ার সম্ভাবনা 1/6, এরকম ভাবে 6 পড়ার সম্ভাবনা 1/6, এই প্রবাবিলিটিগুলোকে যোগ করে ফেলে, সেটা হচ্ছে 1 হবে। দিস ইজ নোন অ্যাজ দ্য নর্মালাইজেশন অফ প্রবাবিলিটি। এটা মাথায় রাখতে হবে। স্যার সামেশন অফ n যেটা n করে আসে, সামেশন অফ এন জে মানেটা কি, এন যেটা কি, যে জে ইভেন কতবার পড়ছে, হ্যাঁ এটা পার্টিকুলার ইভেন্ট কতবার পড়ছে। এবারে তুমি দেখো তাহলে একটা কয়েন টস যখন করছো তখন তো হেড পড়তে পারে টেল পড়তে পারে, তা টোটাল কতবার হেড পড়েছে আর টোটাল কতবার টেল পড়েছে তার যোগফলটা কত, যতবার টস করেছো তার সংখ্যার সঙ্গে সমান। সেখানে সামেশন ওভার যে এন যেটা তোমার এন হয়ে যাচ্ছে, কেটে গেল, কেটে গিয়ে তোমার সেটা 1 বেরিয়ে গেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে এসো প্রোডাক্ট অফ প্রবাবিলিটি। প্রবাবিলিটি ধরো দুজন টস করছে, তুমি ওখানে বসে টস করছো, আমি এখানে বসে টস করছি, দুজনের মধ্যে কোনো কানেকশন নাই। মানে মানে আমার যে এক্সপেরিমেন্টটাকে করা হচ্ছে আর তুমি যে এক্সপেরিমেন্ট করছো, এই দুটো এক্সপেরিমেন্ট একদম ডিকাপল বা ইন্ডিপেন্ডেন্ট। এবার তোমারও হেড পড়তে পারে টেল পড়তে পারে, আমারও হেড পড়তে পারে টেল পড়তে পারে, তোমার হেড পড়ার সম্ভাবনা হাফ, আমারও হেড পড়ার সম্ভাবনা হাফ। এবার যদি আমি বলি যে দুজনের একই সাথে হেড পড়বে তার সম্ভাবনা কত হবে, কত হবে, মানে তোমার আমার দুজনের যে এক্সপেরিমেন্টে দুজনেরই সাইমালটেনিয়াসলি হেড পড়বে তার সম্ভাবনা কত? হ্যাঁ, তাহলে কত হবে? 1/4 হবে। খুব স্বাভাবিক ব্যাপার হচ্ছে তোমার মানে এখন 4টে পসিবিলিটি, দুজনেরই হেড, হেড হেড, টেল টেল, হেড টেল, টেল হেড, তো 4টের মধ্যে যে কোনো একটা পড়বে, তাহলে প্রবাবিলিটিটা তোমার 1/4 বেরোবে। এবং 1/4টা বেরোচ্ছে কি করে, তাকে হাফ ইন্টু হাফ করে, কারণ তোমার হেড পড়ার সম্ভাবনা হাফ, আমার হেড পড়ার সম্ভাবনা হাফ, হাফ ইন্টু হাফ গুণ করলে তোমার 1/4 বেরিয়ে যাচ্ছে। তো যখন প্রোডাক্ট অফ প্রবাবিলিটির কথা বলবো, সেখানে কি দাঁড়াচ্ছে, যে যদি এমন হয় যে ইফ দেয়ার আর two independent experiments, if there are two independent experiments, তাহলে ni না করে আমি pi লিখি একবারে, pi is the probability of getting ith event, আর পি যেটা হচ্ছে is the probability of getting jth event। এটা তো তখন দেন
probability of getting ith event in first experiment and probability of getting jth event in second experiment simultaneously is given by সেটাকে আমি pi যে নাম দিচ্ছি সেটা কি না pi ইন্টু pg। এইটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ প্রবাবিলিটি। দুটো যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়, ইন্ডিপেন্ডেন্ট এক্সপেরিমেন্ট হয়, তাহলে ফার্স্ট এক্সপেরিমেন্টে ith ইভেন্টটা পড়া আর সেকেন্ড এক্সপেরিমেন্টে jth ইভেন্টটা পড়া সাইমালটেনিয়াসলি, সেই সংখ্যাটা কি হবে না pi ইন্টু pj। তুমি দেখবে ওই কয়েন টসের কথা বললাম, ধরো তুমি এখানে এক্সপেরিমেন্ট 1 করছো, এখানে এক্সপেরিমেন্ট 2 করছো, তাহলে এখানে কি পড়তে পারে, হেড পড়তে পারে অথবা টেল পড়তে পারে, এখানে হেড পড়তে পারে অথবা টেল পড়তে পারে। তার দুটো এক্সপেরিমেন্ট সাইমালটেনিয়াসলি হচ্ছে কি হবে, হেড হেড পড়তে পারে, টেল টেল হতে পারে, হেড টেল হতে পারে আর টেল হেড হতে পারে, চারটে। সেখানে হেড হেড পড়ার সম্ভাবনা কি হচ্ছে না তোমার, এটা দেখো শুধু হেড পড়ার সম্ভাবনা হচ্ছে হাফ, এখানে শুধু হেড পড়ার সম্ভাবনা হচ্ছে তোমার হাফ। এবারে এই যে দুজনের ক্ষেত্রে হেড পড়ছে সেই সম্ভাবনা কত হবে, হাফ ইন্টু হাফ, চারটে পসিবিলিটির মধ্যে একটা, সেটা তোমার 1/4 হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে যদি ইন্ডিপেন্ডেন্ট এক্সপেরিমেন্ট হয় তখন কিন্তু তোমাকে ওই মাথায় রাখতে হবে যে মানে টোটাল প্রবাবিলিটি দুজনের গুণফলের সঙ্গে সমান হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর যদি তোমার কিছু রেস্ট্রিক্টেড থাকে, হ্যাঁ, তখন কিন্তু মানে বা কোনো তাদের মধ্যে কোনো বায়াসনেস থাকে, বা আমি বলবো যে একটা এক্সপেরিমেন্টের রেজাল্টের উপরে অন্য এক্সপেরিমেন্টের রেজাল্টটা যদি নির্ভর করে, তখন কিন্তু এইটা লিখতে পারবে না। ঠিক আছে, বোঝা গেছে? আর এবার প্রবাবিলিটিতে তুমি কেমন করে অ্যাভারেজ ভ্যালু বের করতে পারো সেটা একটুখানি বুঝে নিতে হবে। প্রবাবিলিটিতে কি করে তুমি অ্যাভারেজ ভ্যালু বের করতে পারো সেটা আমি দেখে নেবো। একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করা যায়। ধরো আমি একটা ক্লাসরুমে আছি, সেই ক্লাসরুমে টোটাল 20 জন স্টুডেন্ট আছে, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এনটা ধরে নাও 20 জন আছে, ঠিক আছে? আর 20 জনের মধ্যে আমি তাদের বয়সের অ্যাভারেজ বের করব। আচ্ছা, বয়সের অ্যাভারেজ বের করার জন্য আমাকে যে ইনফরমেশনগুলো জানতে হবে সেটা হচ্ছে এই যে ধরো নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভিং এজ ধরো 17, নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভিং এজ 17, হ্যাঁ, সেই সংখ্যাটা হচ্ছে ধরে নাও তোমার 5 জন। হ্যাঁ, এটা তার মানে আমি এখানে এই যার অ্যাভারেজ বের করছি ধরে নাও এজটা x1 হচ্ছে 17, আর সেইটা আছে কত করে, সেটা হচ্ছে 5 জনের। আমি এই জাস্ট 17 এজটাকে x1 দিয়ে লিখছি, আর তোমার 5 জনের বয়স হচ্ছে 17 বছর করে, সেই 5 জন সংখ্যাটাকে আমি n1 দিয়ে এক্সপ্রেস করছি। একই রকমভাবে নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভিং এজ ধরো 18, ধরে নাও 8 জনের, সেখানে আমি x2টাকে ধরলাম 18, আর সেখান থেকে যতগুলো স্টুডেন্টের বয়স 18 সেই n2টাকে আমি বলছি 8। নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভিং এজ ধরে নাও 19, এই সংখ্যাটা হচ্ছে বাকি 7 জনের বলে দিচ্ছি, তাহলে এখানে x3টাকে আমি বলছি 19 এজ, আর তার সেটা পাওয়ার সম্ভাবনা কতজনের, সেটা হচ্ছে মানে কতজনের এটা থাকতে পারে, বয়সটা 19 হতে পারে, সেটা হচ্ছে 7 জন। তো ভালো, তাহলে এবারে এটা খেয়াল করে দেখো যে এই যে তোমার P1 বলে একটা টার্ম ডিফাইন করছি, সেটা হচ্ছে n1/n, যেটা বেসিক্যালি 5-এর 20। এই জিনিসটা কি, এই জিনিসটা খেয়াল করে দেখো, এই জিনিসটা হচ্ছে যে আমি তো
20 জন স্টুডেন্টের মধ্যে আমাকে এরকম একটা ইনফরমেশন দিয়েছে, জানো তো এই ব্যাচে 20 জন স্টুডেন্ট আছে, তাদের 5 জনের বয়স 17, 8 জনের বয়স 18 করে, আর 7 জনের বয়স 19 করে। আমাকে এই ইনফরমেশনটা শুধুমাত্র দিয়ে দিয়েছে। এবার আমি তো আর মার্কশিট তোমার নিয়ে বসে নাই, ডেথ সার্টিফিকেট, সরি, বার্থ সার্টিফিকেট নিয়ে বসে নাই। তাহলে বার্থ সার্টিফিকেট নিয়ে যেহেতু বসে নাই, তাহলে আমার পক্ষে তো জানা সম্ভব নয় যে কোন ছেলেটার অ্যাকচুয়াল বয়স 17 বা কোন ছেলেটার অ্যাকচুয়াল বয়স 18। তাহলে আমাকে কি ভাবতে হবে যে ঠিক আছে 20 জন ছেলের মধ্যে যদি 5 জন ছেলের বয়স হচ্ছে 5 বছর হয়, তাহলে P1 যেটা সেটা ni/n বা 5/20, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ গেটিং স্টুডেন্ট অফ এজ 17। এটা তাহলে ঠিক একই রকমভাবে P2টাকে আমি লিখতে পারি n2/n, যেটা অ্যাকচুয়ালি তোমার 8/20। এটা কি? এটা হচ্ছে প্রবাবিলিটি অফ গেটিং স্টুডেন্টস অফ এজ 18। ঠিক একই রকমভাবে P3 আমি লিখতে পারছি, সেটা হচ্ছে n3/n, যেটা হচ্ছে তোমার 7/20। এটা কি? প্রবাবিলিটি অফ গেটিং স্টুডেন্ট হ্যাভিং এজ ইকুয়াল টু 19। এটা তাহলে আমি এই সংখ্যাগুলো থেকে আমি প্রবাবিলিটিটাকে ক্যালকুলেট করে ফেলতে পারলাম। আর এবারে দেখো, তুমি যখন অ্যাভারেজ এজ ক্যালকুলেট করো, অ্যাভারেজ ক্যালকুলেট করো কি করে করবে? সার্টেনলি হচ্ছে তোমার কতগুলো স্টুডেন্ট আছে, মানে 5 জন স্টুডেন্ট আছে যাদের বয়স হচ্ছে 17 করে, প্লাস 8 জন স্টুডেন্ট আছে যাদের বয়স হচ্ছে তোমার, আমি আচ্ছা এটাকে আগে করি এইভাবে, এটাকে 17 বছর বয়স্ক স্টুডেন্ট হচ্ছে 5 জন, প্লাস 18 বছর বয়স্ক স্টুডেন্ট হচ্ছে 8 জন, প্লাস 19 বছর বয়স্ক স্টুডেন্ট হচ্ছে 7 জন। তাকে তোমাকে ভাগ করতে হবে কি তোমার টোটাল নাম্বার অফ স্টুডেন্টস 20 কে। এটাকে তুমি লিখতে দেখো 17 ইন্টু 5/20 প্লাস 18 ইন্টু 8/20 প্লাস 19 ইন্টু 7/20। তার মানে তুমি লিখছো এটাকে যদি অ্যাভারেজ, এটাকে যদি এক্স এর অ্যাভারেজ এইরকমভাবে তুমি লেখো, এটা তুমি লিখতে পারছো 17 হচ্ছে তোমার বেসিক্যালি x1 ইন্টু n1/n প্লাস x2 ইন্টু n2/n প্লাস x3 ইন্টু n3/n। এইটা হয়ে গেল। দেখো x1 এইটাই প্রবাবিলিটি P1, প্লাস এটা x2 P2 প্লাস x3 P3। সিম্বলিক্যালি কি করে লিখবো? সামেশন ওভার i xi pi, এরকম ভাবে লিখবো। তো দেখো তাহলে অ্যাভারেজ যদি আমি প্রবাবিলিটি ক্যালকুলেট করি, কি করে ক্যালকুলেট করছি? সামেশন ওভার i, মানে যত রকমের তোমার বয়স হতে পারে আর কি, আইটা তত রকমের হতে 3 রকম বলে এখানে আইটা 1 থেকে 3 পর্যন্ত, xi অর্থাৎ যার অ্যাভারেজ বের করবো সেইটা মাল্টিপ্লাইড বাই তাকে পাওয়ার সম্ভাবনা এটা। তাহলে দেখো এক্স অ্যাভারেজ বের করার রাস্তা হচ্ছে সামেশন ওভার i xi pi। দিস ইজ দ্য ফর্মুলা। অর্থাৎ প্রবাবিলিটি দিয়ে যদি তুমি অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করো, তাহলে এই হচ্ছে ফর্মুলা যেটা তুমি ব্যবহার করতে পারবে। এটা 4 নম্বর ইকুয়েশন লিখে রাখি। এখানে দেখো কতগুলো ইকুয়েশন, প্রথমটা 1 নম্বর ইকুয়েশন দিয়েছিলাম, এই বক্স করে যেটা লিখে সেটা 2 নম্বর ইকুয়েশন, এইটা হচ্ছে তোমার 3 নম্বর ইকুয়েশন, আর অ্যাভারেজ ভ্যালু যে বের করছো সেটা হচ্ছে তোমার 4 নম্বর ইকুয়েশন। এক মিনিট চলে যাচ্ছে এটা, ঠিক আছে? তা দেখো অ্যাভারেজ ভ্যালু কি করে বের করলে পরিষ্কার? তাহলে ইন টার্মস অফ প্রবাবিলিটি তুমি দেখো, আমি এমনি অ্যাভারেজ বের করতে পারি, কিন্তু সেই অ্যাভারেজটাকে ইন টার্মস অফ প্রবাবিলিটি তুমি লিখতে পারো। আচ্ছা সিমিলারলি যদি আমি এক্স স্কোয়ার অ্যাভারেজ বের করি, কি লিখবো? না সামেশন ওভার i এক্স আই তার স্কোয়ার ইন্টু পিআই, ঠিক আছে? কেউ যদি এক্স কিউ এর অ্যাভারেজ করে সে কি লিখবে? সামেশন ওভার i এক্স আই তার কিউব পিআই, এইটা, ঠিক আছে? মানে বেসিক্যালি কেউ যদি এক্স এর ফাংশন হিসেবে কেউ যদি থাকে আর কি, তুমি যদি ইন জেনারেল লিখতে পারো, ইন জেনারেল ধরো যদি এফ একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তার যদি আমি অ্যাভারেজ ক্যালকুলেট করি, হ্যাঁ, তাহলে সেটাকে হচ্ছে তোমার লিখতে হচ্ছে সামেশন ওভার i, এফটা যদি এক্স এর ফাংশন হয় এফ অফ এক্স আই
আচ্ছা দরকার নেই, এটা 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 যখন কন্টিনিউয়াস প্রবাবিলিটি বলবো তখন না হয় বলবো। তাকে ডিসক্রিট প্রবাবিলিটির ক্ষেত্রে দেখো যে কোয়ান্টিটিটা অ্যাভারেজ বের করতে পারছি সামেশন ওভার আই কিন্তু সেই কোয়ান্টিটিটা কিন্তু তাকে পাওয়ার সম্ভাবনা পিআই। এবং এটা সত্যি কখন জানো তো, এটা সবসময় নর্মালাইজ প্রবাবিলিটির ক্ষেত্রেই সত্যি, মানে এগুলো সত্যি, এই যে রিলেশনগুলো দিস ইজ ট্রু ফর নর্মালাইজ প্রবাবিলিটি, মানে যেখানে যেখানে সামেশন ওভার আই পিআইটা তোমার 1, আর ইফ probability is not normalized, if normalized then তোমাকে লিখতে হবে কি, এক্স এর অ্যাভারেজ বের করতে গেলে সামেশন ওভার আই এক্স আই পিআই তাকে ভাগ করে দিতে হবে সামেশন ওভার আই পিআই দিয়ে। মানে এবারে নর্মালাইজ প্রবাবিলিটি হলে সামেশন ওভার আই পিআইটা কত, সেটা তোমার 1 হয়ে যায়, সেখানে দুটো তোমার সিনোনিমাস হয়ে যাচ্ছে। আর ম্যাথামেটিক্যাল প্রবাবিলিটি সবসময় নর্মালাইজই ধরতে হয়, সেই জন্য এইটা দিয়েই তোমার হয়ে যাবে। কিন্তু যদি কখনো দেখবে পরে কোয়ান্টাম মেকানিক্স বা ইত্যাদির ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে প্রবাবিলিটি নর্মালাইজ হতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই আর কি, প্রবাবিলিটি নর্মালাইজ না করেও তুমি কাজ করতে পারো। সেরকম যদি সিচুয়েশন হয়ে যায় তখন কিন্তু তোমাকে এই সামেশন ওভার আই পিআই দিয়ে তোমাকে ভাগটাকে করতে হবে, ঠিক আছে, সামেশন ওভার পিআই দিয়ে তোমাকে ভাগটাকে করতে হবে। তো আমাদের এখন লাগবে না, কারণ এখন প্রবাবিলিটিগুলো কিন্তু নর্মালাইজ, সেখানে তোমার ওই ডিনোমিনেটরে কিছু রাখার দরকার নেই। হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে এটা জেনারেল এক্সপ্রেশনটা মনে রাখো, পরে কিন্তু তোমার কোয়ান্টাম মেকানিক্সে পার্টিকুলারলি দেখবে প্রবাবিলিটি নর্মালাইজ হতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই বলে তখন সামেশন ওভার আই পিআই এটা দিয়ে ভাগটা কিন্তু করতে হয়। তাহলে বোঝা গেল অ্যাভারেজ ভ্যালুটা ইন টার্মস অফ প্রবাবিলিটি তুমি বের করে ফেলতে পারলে। আচ্ছা, এবারে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি একটুখানি করি, সেটা হচ্ছে যে তোমার ধর তুমি ভ্যারিয়েন্স বলে একটা টার্ম আছে, ভ্যারিয়েন্স এবং সেখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে একটা টার্ম আছে। আচ্ছা, ভ্যারিয়েন্স এই জিনিসটা পরে যখন আমি তোমাদের শেখাবো, যখন প্রিসিশন বলে একটা কথা তুমি শিখবে, প্রিসিশন নট অ্যাকুরেসি, প্রিসিশন, এই প্রিসিশন এই কথাটা ইন্ট্রোডিউস করা, মানে প্রিসিশন কথাটা বুঝতে গেলে তখন ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই টার্মটা তোমার লাগবে। অ্যাকুরেসি প্রিসিশন তোমরা 11-এ পড়েছো, সেটা আমি পরে ভালো করে নেয় আলোচনা করবো। মানে মধ্য কথা হচ্ছে কি, ধরে নাও তুমি একটা টাইট্রেশন করছো, ঠিক আছে, এবার টাইট্রেশন যখন করছো তুমি তো অ্যাকচুয়াল উত্তরটা দেশে জানো না, আর অ্যাকচুয়াল উত্তরটা তুমি যদি না জানো তাহলে তুমি পরীক্ষার হল থেকে কখন স্যাটিসফাইড হয়ে বেরোবে না, তুমি টাইট্রেশনটাকে কয়েকবার করবে, মানে একবার সার্টেনলি নয়, তুমি ধরো মোটামুটি 3বার তুমি এক্সপেরিমেন্টটাকে করে দেখে 3বারই তোমার টাইটার ভ্যালুটা একই বেরিয়েছে, তখন কোথাও একটা তোমার মনে হবে যে না তুমি বুঝি ঠিকই করেছো, কারণ 3বারই তোমার একই রেজাল্ট বেরিয়েছে। তাহলে এই যে তুমি কিন্তু এক্সাক্ট রেজাল্ট জানো না, কিন্তু তুমি 3বার টাইট্রেশন করলে, 3বার টাইট্রেশন করে যদি একই রেজাল্ট বেরোয় বা খুব কাছাকাছি রেজাল্ট বেরোয়, তুমি তখন বললে যে না তোমার রেজাল্ট, তোমার মানে এক্সপেরিমেন্টে বেশ প্রিসাইজ হয়েছে বা তোমার ডেটাগুলো হচ্ছে প্রিসাইজ হয়েছে। এবারে এরকম তো সিচুয়েশন হতে পারে যে হয়তো টাইটার ভ্যালুটা 10 বেরোনোর কথা, তোমাদের মধ্যে একজনের 3বারই 10 বেরিয়েছে, আর একজন তার অ্যাকচুয়াল ভ্যালুটা 10 কিন্তু তার 3বারই ধরো 8 বেরিয়েছে। তার দুজনের প্রিসিশনটা একই, কারণ তোমার রেজাল্টগুলো রিপিট করেছে, কিন্তু দুজন কিন্তু অ্যাকুরেট রেজাল্ট পাওনি। যে 10 হওয়ার কথা 10ই পেয়েছে, সে বেসিক্যালি অ্যাকুরেট রেজাল্ট পেয়েছে, 10 পাওয়ার কথা 8 পেয়েছে, সে কিন্তু তোমার ভুল পেয়েছে, ঠিক আছে। আচ্ছা, আবার এরকম সিচুয়েশন হয় যে ধরো 10 টাইটার ভ্যালু হওয়ার কথা, কেউ 3বার টাইট্রেশন করে একবার 8 পেয়েছে, একবার 10 পেয়েছে, একবার 12 পেয়েছে। এবার সে যখন অ্যাভারেজ করছে 10 হয়ে যাচ্ছে, সেখানে তার এরার কিছু পাবে না, রেজাল্টটা অ্যাকুরেট বলে মনে হবে, কিন্তু তার রেজাল্টটা তখন প্রিসাইজ না। এই ব্যাপারগুলো থাকে আর সেই জন্য ভ্যারিয়েন্স ক্যালকুলেট করার সময় লোকে যেটা করবে সেটা হচ্ছে এরকম, ধরো তুমি কোন একটা মেজারমেন্ট করেছো, সেই মেজারমেন্টের রেজাল্টটা হচ্ছে xi, এবারে অ্যাভারেজ ভ্যালুটা যখন তুমি করছো সেটা x অ্যাভারেজ, তাহলে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা একটা এরারের মেজারমেন্ট। এবারে এই ডিফারেন্সটা আমি যেমন বলছি, ধরো তোমার x অ্যাভারেজ ভ্যালুটা ধরো 10, মানে মাস্টারমশাইরা 50বার এক্সপেরিমেন্ট করে বলেছে রেজাল্টটা একটু 10 হবে, সেটা তুমি অ্যাভারেজ ভ্যালু বলতে পারো বা ট্রু ভ্যালু বলতে পারো বা এক্সাক্ট ভ্যালু বলতে পারো।
এবার তোমার মাপা রেজাল্টটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন। ধরে নাও আমি বলছি যে এক্স অ্যাভারেজটা ধরে নাও তোমার 10, ধরে 10। এবারে তুমি 3বার টাইট্রেশন করেছো, একবার এই x1টা বেরিয়েছে ধরো 9, x2টা বেরিয়েছে 10, আর x3টা বেরিয়েছে ধরে নাও তোমার 11। তাহলে এবারে যখন তুমি এই x1 মাইনাস এক্স অ্যাভারেজ ক্যালকুলেট করছো, এটাকে এরার বলা হয়। এটা হচ্ছে ডেটাগুলো, তাহলে এরারটা যেটা অ্যাবসলিউট এরারটা ধরো x1 মাইনাস এক্স অ্যাভারেজ, সেটা এখানে কত? -1। এখানে x2 মাইনাস এক্স অ্যাভারেজ সেটা হচ্ছে 0। এখানে সরি x3 মাইনাস এক্স অ্যাভারেজ সেটা হচ্ছে +1। x3 মাইনাস এক্স অ্যাভারেজ সেটা হচ্ছে তোমার +1। তাহলে এবারে এরারগুলোকে তুমি অ্যাভারেজ করে নাও। তাহলে এরারে যদি তুমি অ্যাভারেজ করে নাও, অর্থাৎ তুমি করছো কি xi মাইনাস এক্স অ্যাভারেজ, এই যেটা তার পুরোটা অ্যাভারেজ করছো, সেটা করলে কত? এখানে 0 বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখো, তাহলে 3বার সে 3 রকম ভ্যালু পেয়েছে, কিন্তু এরারের অ্যাভারেজ করলে তার 0 বেরিয়ে যাচ্ছে। এখানে -1 0 +1 করে 0 হয়ে যাচ্ছে। মানে এই 3 থেকে যোগ করে তোমার 3 দিয়ে ভাগ করবো, তবে অ্যাভারেজ বেরোবে, সেটা 0 বেরিয়ে যাচ্ছে। আর আরেকজন ধরো, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে সেট 1 এ। আরেকজন ধরো সেট 2 করছে, তার ক্ষেত্রে ওই এক্স অ্যাভারেজটা তোমার 10ই। আরে x1টাও সে 10 পেয়েছে, x2টাও সে 10 পেয়েছে, x3টা ধরে নাও সে 10 পেয়েছে। তাহলে এখানে যখন x1 মাইনাস এক্স অ্যাভারেজ করছো সেটাও তার 0, x2 মাইনাস এক্স অ্যাভারেজ করছো সেটাও তার 0, x3 মাইনাস এক্স অ্যাভারেজ করছো সেটাও তার 0। তাহলে যখন এগুলো এরারগুলো, এবারে যখন এরারে তুমি অ্যাভারেজ করছো, সেটা হচ্ছে xi মাইনাস এক্স অ্যাভারেজ, তার পুরোটার অ্যাভারেজ, দেখো এইটা তোমার 0 বেরোচ্ছে। তাহলে একজন টাইট্রেশন করলো 3বার, একবার 9, একবার 10, একবারে বেরোবে। আরো খারাপ ধরো একজন 5, একবার 10, একবার 15 বেরোলো। আর একজন টাইট্রেশন করলো 3বারই 10 10 10 বেরোলো। দুজনকে একই নম্বর দেওয়া কি উচিত? একজন মাস্টারমশাই, সৎ মাস্টারমশাই করতে কি করা উচিত? যে পরের জন সে বেশি নম্বর পাওয়া উচিত, আর প্রথম জন সে কম নম্বর পাওয়া উচিত। কিন্তু উত্তরটা তো একই বেরিয়ে যাবে, কারণ তুমি যখন অ্যাভারেজ এরারটাকে ক্যালকুলেট করবে, লোকে তো 3বার টাইট্রেশন কেন করে? 3বার টাইট্রেশন করে তার অ্যাভারেজ নেয়। তখন অ্যাভারেজ করবে 9 10 11, অ্যাভারেজ করলে তোমার 10 বেরিয়ে যাবে, 10 10 10 অ্যাভারেজ করলেও কিন্তু তোমার 10 বেরিয়ে যাবে। তার মানে তো তুমি যখন ফাইনাল উত্তরটা বের করবে, সে ফাইনাল উত্তরে তো কোনো ভুল দেখতে পাবে না, উত্তরে দুজনের ক্ষেত্রে একই বেরোবে। কিন্তু একজন মাস্টারমশাই প্রথম জনকে কম নম্বর দেবে, পরের জনকে বেশি নম্বর দেবে। বেশি নম্বরটা কিসের রেসপেক্টে দেবে, সেইটাই হচ্ছে ভ্যারিয়েন্স ক্যালকুলেশন করতে হবে। দেখো এইখানে অ্যাভারেজটা 0 হয়ে গেল কেন, মানে এরারের অ্যাভারেজটা 0 হয়ে গেল কেন? কারণ অ্যাবসলিউট এরার যখন তুমি ক্যালকুলেট করছো, এই যে অ্যাবসলিউট এরার আর কি, অ্যাবসলিউট এরার যখন তুমি ক্যালকুলেট করছো তার একটা সাইন আছে। কিন্তু যদি তুমি এই পুরো কোয়ান্টিটিটা স্কোয়ার করে তার অ্যাভারেজ করতে, তাহলে কিন্তু ওই পজিটিভ নেগেটিভ ক্যান্সেল আউট হয়ে গিয়ে 0 হওয়ার সম্ভাবনা থাকতো না। কারণ পুরো জিনিসটা যখন স্কোয়ার হয়ে গেছে, সেইটা কিন্তু সাডেনলি একটা নন নেগেটিভ কোয়ান্টিটি হয়ে গেছে, উপায় নেই। এখন কিন্তু তোমার দেখো, ভুলটা ভুল, ঠিকটা ঠিক। এই পরের জনের ক্ষেত্রে যখন তুমি ক্যালকুলেট করবে, সত্যি সত্যি এর স্কোয়ার করে অ্যাভারেজ করলেও 0 বেরোবে, কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে স্কোয়ার করে অ্যাভারেজ করলে কিন্তু তোমার 0টা বেরোবে না। এইটাকে বলা হচ্ছে তোমার সিগমা এক্স তার স্কোয়ার বা ভ্যারিয়েন্স অফ এক্স। সিগমা এক্স তার স্কোয়ার, একে বলছে ভ্যারিয়েন্স অফ এক্স। ঠিক আছে, এটা হচ্ছে স্যাম্পল ভ্যারিয়েন্স, পপুলেশন ভ্যারিয়েন্স, এগুলো আমি আর কিছু বলছি না, জাস্ট নর্মাল একটা ভ্যারিয়েন্সের কথা এখন বলছি। পরে যখন ডেটা অ্যানালিসিস নিয়ে কথাবার্তা হয়, তখন স্যাম্পলের ভ্যারিয়েন্স, তারপরে আর ভ্যারিয়েন্স 2 রকমের হয়, সেগুলো নিয়ে তখন পরে কথাবার্তা বলা হয়। তাহলে ভ্যারিয়েন্সের ডেফিনেশনটা বুঝতে পারছো, এবং সেটা একটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে, গ্রেটার ইকুয়াল টু 0 হবে, নন নেগেটিভ কোয়ান্টিটি হবে। বুঝতে পেরেছো ভ্যারিয়েন্সটা কি? আচ্ছা, এবারে দেখো এইটাকে তুমি কেমন করে লিখতে পারো। দেখো, তাহলে যখন অ্যাভারেজ ক্যালকুলেট করছো, মানে কি, সামেশন ওভার আই, যার অ্যাভারেজ ক্যালকুলেট করছো সেইটা ইনটু সেটাকে পাওয়ার সম্ভাবনা কিন্তু পিআই। আমি যেভাবে লিখেছি যে অ্যাভারেজ বের করার রাস্তাটা কি, যার অ্যাভারেজ বের করছো সেইটা কিন্তু তাকে পাওয়ার সম্ভাবনা এইটা। তাহলে কি হলো, সামেশন ওভার আই, এটা স্কোয়ার করলে এক্স আইটা স্কোয়ার মাইনাস 2 এক্স অ্যাভারেজ ইন্টু এক্স আই প্লাস
এক্স অ্যাভারেজ তার স্কোয়ার, এইটা হচ্ছে ইন্টু পিআই, তাহলে কি দাঁড়াচ্ছে সামেশন ওভার আই এক্স আই তার স্কোয়ার পিআই মাইনাস 2x অ্যাভারেজ সামেশন ওভার আই এক্স আই পিআই প্লাস এক্স অ্যাভারেজের স্কোয়ার সামেশন ওভার আই পিআই। আচ্ছা, এবারে এই জিনিসটা কি সামেশন ওভার আই এক্স আই স্কোয়ার পিআই, এটাকে কি বলবো বলো? x স্কয়ারের অ্যাভারেজ, এক্স স্কোয়ারের অ্যাভারেজ মাইনাস 2x অ্যাভারেজ ইন্টু এইটা কত, এটা আবার এক্স এর অ্যাভারেজ, x অ্যাভারেজ এইটা কত এক্স অ্যাভারেজের স্কোয়ার, এই সামেশন ওভার আই পিআইটা কত 1, 1 হবে। তাহলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস 2x অ্যাভারেজ তার স্কোয়ার প্লাস এক্স অ্যাভারেজ তার স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ তার স্কোয়ার। তাহলে দেখো ভ্যারিয়েন্সটা হয়ে গেল এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ তার স্কোয়ার, এবং এইটা তোমার গেটার ইকুয়াল টু 0। কিন্তু এইখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি করতে পারো, এক্স স্কোয়ার অ্যাভারেজটা গেটার ইকুয়াল টু এক্স অ্যাভারেজ তার স্কোয়ার, বা তুমি লিখতে পারো রুট ওভার অফ এক্স স্কোয়ার অ্যাভারেজটা গেটার ইকুয়াল টু এক্স অ্যাভারেজ। এইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, তুমি পরে কাজে লাগবে, যে আরএমএস স্পিডটা অ্যাভারেজ স্পিডের থেকে বেশি হয়, সেইগুলো তুমি এখান থেকে জাস্ট বলতে পারবে। তাহলে বোঝা গেল ভ্যারিয়েন্সটা কি। হ্যাঁ, তাহলে এইরকম করে ডিফাইন করতে পারছো, এইরকম ভাবে ডিফাইন করতে পারছো। আর একটা টার্ম হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে তোমার ভ্যারিয়েন্সের যে স্কোয়ার রুট সিগমা এক্স, যেটা সেটা হচ্ছে এই যে এক্স আই মাইনাস এক্স অ্যাভারেজ তার স্কোয়ার করলে করে অ্যাভারেজ করলে করে তার স্কোয়ার রুট নিয়ে নেওয়া, তার মানে এটা বেসিক্যালি এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ তার স্কোয়ার তার স্কোয়ার রুট, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে ভ্যারিয়েন্স হচ্ছে এইটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এইটা। ঠিক আছে, বোঝা গেছে ভ্যারিয়েন্স কাকে বলে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কাকে বলে? ঠিক আছে তো, এইটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে, ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এবং ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কেন ইম্পর্টেন্ট সেটা তুমি এখান থেকে বুঝতে পারবে। তো জাস্ট সিম্পলি এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজের স্কোয়ার করে দেবে, তাহলে ভ্যারিয়েন্স বেরিয়ে যাবে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে গেলে রুট ওভার অফ এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজের স্কোয়ার, এটা করলে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে বেরিয়ে যাবে। আচ্ছা, দেখো যা আমরা আলোচনা করলাম সবটা হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটির ক্ষেত্রে। এবারে ডিসক্রিট থেকে যখন কন্টিনিউয়াস প্রবাবিলিটির ক্ষেত্রে তুমি যাবে, তখন জিনিসগুলো কেমন করে পাল্টাচ্ছে তুমি একটু খেয়াল করে দেখো। ধরো তুমি যদি বাঁদিকে ডিসক্রিট প্রবাবিলিটি আর ডান দিকে তুমি কন্টিনিউয়াস প্রবাবিলিটির কথা বলো, দেখো তাহলে এখানে যখন ডেফিনেশনটা তুমি বলছো, ধর এইরকম ভাবে ডিফাইন করছো, ধরো পিআই দিয়ে যদি বলি, আমি আগে পি দিয়ে বলেছিলাম, পিআই দিয়ে যদি বলি, মানে আই বা যে ডামি ইন্ডেক্স, তুমি আই দিয়ে দেখে যে দিক দিয়ে কিছু এসে গেল না, সেটা হচ্ছে কি লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এন আই বাই এন, এইটা হচ্ছে তোমার আই এর ইভেন্টটা ঘটার সম্ভাবনা। আর এবারে যখন কন্টিনিউয়াস প্রবাবিলিটির কথা হবে, তখন কিন্তু ওই মানে এমন মানে হেড বা টেল দুটোর মধ্যে যে কোনো একটা পড়বে, বা ডাইসেকেল 6টার মধ্যে একটা পড়বে, সেরকম ব্যাপারটা হয়। তো একটা অ্যাঙ্গেল বলছে, একটা তুমি অ্যাঙ্গেল অফ রোটেশন, তোমার 0 থেকে 360 ডিগ্রির মধ্যে যা খুশি হতে পারে এবং যে কোনো ভ্যালুতে সেটা হতে পারে, এটা ঠিক আছে। ঠিক একই রকম ভাবে তুমি যখন এই যে ম্যাথ জেতার সম্ভাবনা হ্যাঁ তারা ইত্যাদি নিয়ে যখন কথাবার্তা বলা দেবে, এরকম লেখা থাকে 66.67% ইত্যাদি ইত্যাদি, বা একটা অ্যাকচুয়াল স্পিড ডিস্ট্রিবিউশনে যেখানে হিউজ নাম্বার মানে ইনফাইনাইট নাম্বার অফ মলিকুলস আছে, সেখানে কোনো একটা পার্টিকুলার মলিকুলের স্পিডটা জাস্ট সিম্পলি 5 নাহলে 10 নাহলে 15 নাহলে 20 এরকম থাকবে, তুমি বলতে পারো না। স্পিডটা 0 থেকে ইনফিনিটি যা খুশি তোমার হতে পারে, ঠিক আছে।
আরে কার মাইক্রোফোন অন হয়ে গেছে দেখ তো। সরি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার দেখো কন্টিনিউয়াস প্রবাবিলিটি জিনিসটা তখন কি হবে না, এইরকম ভাবে ডিফাইন করতে হয়। ধরো পিএক্স ডিএক্স বলে একটা টার্ম ডিফাইন করলে, এটা মানে হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এ পার্টিকেল, ধরো পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স। তাহলে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এ পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স, এইটা। আচ্ছা, এবারে এইখানে যখন তুমি নর্মালাইজেশন অফ প্রবাবিলিটির কথা বলছো, নর্মালাইজেশন অফ প্রবাবিলিটি যখন বলছো, তখন তুমি কি বলছো, সামেশন ওভার আই পিআই ইকুয়াল টু 1। আর এখানে তখন কি হবে, এখানে হচ্ছে নর্মালাইজেশন অফ প্রবাবিলিটি, এটাকে লিখতে হবে ইন্টিগ্রাল পিএক্স ডিএক্স ইকুয়াল টু 1। এবার ইন্টিগ্রালটা আমি লিখবো ইন্টিগ্রাল ওভার অল স্পেস। অল স্পেস মানে এক্স এর ভ্যালুটা কোথা থেকে কোথা পর্যন্ত যেতে পারে। যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হয়, তাহলে লিমিটটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি লিখবো। যদি বলে এ থেকে বি পর্যন্ত, তাহলে লিমিটটা এ থেকে বি লিখবো। যদি বলে জিরো থেকে ইনফিনিটি, তাহলে লিমিটটা জিরো থেকে ইনফিনিটি লিখবো। নর্মালাইজেশন অফ প্রবাবিলিটি মানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস পিএক্স ডিএক্স ইকুয়াল টু 1। এবারে তুমি যদি অ্যাভারেজ স্যার ক্যালকুলেট, এখানে ডিফারেন্ট, স্যার একটা ডাউট আছে। হ্যাঁ বলো। স্যার কন্টিনিউয়াস প্রবাবিলিটিতে ডিফারেন্ট লিমিটস আসছে কেন না, যখন নরমালাইজ করছি? হ্যাঁ সেটা হচ্ছে কি, তোমাকে যদি বলে দেয়, ধরো আমি বলছি একটা পার্টিকেল ইন এ বক্সের মধ্যে একটা পার্টিকেল, একটা বক্সের মধ্যে একটা পার্টিকেল আছে, ঠিক আছে, বলে দিল যে তোমাকে দিবি, মানে এরকম করে পুরো কনফার্মলি বলে দিল যে কনসিডার এ ফ্রি পার্টিকেল অফ মাস এম কনফাইন্ড ইন এ ওয়ান ডাইমেনশনাল বক্স অফ লেন্থ এল, বলে দিচ্ছে। তার মানে কি পার্টিকেলটা এল লেন্থের বক্সের মধ্যেই কনফাইন তোমাকে বলে দিচ্ছে, তাহলে তার মধ্যেই তুমি পার্টিকেলটা তো পুরোপুরি পাবে। তাহলে 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 ওই বক্সের মধ্যে পাওয়ার সম্ভাবনাটাই তোমার 1 হতে হবে। কিন্তু বক্সটা তো আর দিগন্ত বিস্তৃত নয়, বক্সটা বলে দিচ্ছে এল লেন্থে, মানে এক্সটা হচ্ছে 0 থেকে এল এর মধ্যেই কিন্তু ওটা আছে, এইটা। তা তখন তোমাকে কি করতে হবে, তাহলে ইন্টিগ্রেশনটাকে করতে হবে 0 থেকে এল এর মধ্যে। মানে তুমি যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি করো, করা না করা সমান, কারণ 0 থেকে এল তার বাইরে তো এমনি থাকবে না, বলেই দিচ্ছে। বলে দিচ্ছে মানে বাকিগুলোর কন্ট্রিবিউশন 0 বেরিয়ে যাবে। তাহলে 0 যেহেতু বেরিয়ে যাবে, তাহলে ওগুলো না ধরলেই চলে, তোমার শুধুমাত্র 0 থেকে এল পর্যন্ত ধরলেই তোমার কাজ হয়ে যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ধরো হাইড্রোজেন অ্যাটম প্রবলেমে যে অরবিটাল গুলো থাকে, হ্যাঁ, এবার অরবিটালটা যদি আর এর ফাংশন হয়, আরটা কি নিউক্লিয়াস থেকে দূরত্ব, নিউক্লিয়াস থেকে দূরত্ব আর নেগেটিভ তো হবে না, তখন যখন তুমি ইন্টিগ্রেশনটা করবে 0 থেকে ইনফিনিটি করবে। আবার হারমোনিক অসিলেটর তুমি কনসিডার করছো, হারমোনিক অসিলেটর কিন্তু বাঁ দিকেও যেতে পারে, ডান দিকেও যেতে পারে। বাঁ দিক ডান দিকে যদি দুদিকেই যেতে পারে, তাহলে ইন্টিগ্রেশনটা হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তাহলে তোমাকে দেখতে হবে প্রবলেমটাকে, যে কোথা থেকে কোথা পর্যন্ত পার্টিকেলটা থাকতে পারে, তোমাকে সেইটুকু জায়গার মধ্যেই তোমাকে কাজটাকে করলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা ব্যাপার হলো। আচ্ছা, এবারে ধরো অ্যাভারেজ ভ্যালু যখন তুমি ক্যালকুলেট করছো, অ্যাভারেজ ভ্যালু এক্স এর অ্যাভারেজ কিভাবে ক্যালকুলেট করেছিলে না, সামেশন ওভার আই এক্স আই পিআই এরকম করে। আর এইখানে যদি অ্যাভারেজ ক্যালকুলেট করো, কি করবে তুমি, অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট রাস্তা করা হচ্ছে তোমার, ধর এক্স এর অ্যাভারেজ যদি তুমি ক্যালকুলেট করো ইন্টিগ্রাল ওভার অল স্পেস, যার অ্যাভারেজ বের করছে সেইটা ইন্টু পিএক্স ডিএক্স, যার অ্যাভারেজ বের করছে সেইটা ইন্টু পিএক্স ডিএক্স, এটা। এবারে এটা হচ্ছে যদি নর্মালাইজড হয়, এটা ফর নর্মালাইজ প্রবাবিলিটি, ফর নর্মালাইজ প্রবাবিলিটি। আর না হলে তোমার কি করতে হবে, সামেশন ওভার আই এক্স আই পিআই ডিভাইডেড বাই সামেশন ওভার আই পিআই, এইরকম ভাবে লিখতে হবে যদি তোমার নর্মালাইজ না হয়।
এটা হচ্ছে এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন। তোমার যদি বলে যে প্রবাবিলিটি নর্মালাইজ নয়, তাহলে এখানেও তাই একই রকম ভাবে লিখতে হবে, ইন্টিগ্রাল ওভার অল স্পেস এক্স px dx by integral over all space px dx। ঠিক আছে, মানে এটা হচ্ছে ফর নর্মালাইজ প্রবাবিলিটি আর দেখো এই জাস্ট চেঞ্জ গুলো করলেই তোমার কিন্তু কাজ হয়ে যায়, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল। মানে তুমি যখন ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করবে সেখানে তো এক্স অ্যাভারেজ যেমন ক্যালকুলেট করতে এক্স স্কোয়ার অ্যাভারেজ ক্যালকুলেট করলো, তো একই রকম ভাবে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসিয়ে দেবে ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখো, তাহলে ডিসক্রিট প্রবাবিলিটি থেকে কন্টিনিউয়াস প্রবাবিলিটিতে গেলে তোমাকে শুধু এইটুকু চেঞ্জ ওভারটাকে তোমায় করতে হচ্ছে, আর কিছু না। ঠিক আছে, এইটুকু চেঞ্জ তোমার করলেই কিন্তু কাজ হয়ে যাবে। স্যার একটা ডাউট আছে হ্যাঁ বলো। স্যার, কন্টিনিউয়াস প্রবাবিলিটিতে তাহলে এভাবে বলা যেতে পারে যে প্রবাবিলিটিটা সবসময় এক্স এর ফাংশন হয়ে যাবে সবসময় কন্টিনিউয়াস প্রবাবিলিটি। কি বুঝতে পারলাম না কি? কন্টিনিউয়াস প্রবাবিলিটি যখন দেখবো তখন সবসময় প্রবাবিলিটিটা যেটার প্রবাবিলিটি দেখছি সেটার ফাংশন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে যে মানে এখানে হচ্ছে তুমি যখন মানে এটাকে করছো ধরো মানে এখানে এই যে মানে প্রবাবিলিটি এক্স এর উপরে ডিপেন্ড করছে, সেই জন্য পি অ্যাজ এ ফাংশন অফ এক্স হচ্ছে এখানে আর কি। ওই যে আমি এখানে লিখছি না যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এ পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স, তাহলে এক্স এর ভ্যালু চেঞ্জ করলে প্রবাবিলিটি পাল্টাবে, তাই না? সেই জন্য হচ্ছে পিটা এক্স এর ফাংশন, এখানে পিটা এক্স এর ফাংশন। এখানে যেমন ধরো এই যে এখানে যেমন পিআইটা সার্টেনলি কোন ইভেন্টের কথা বলছো তার তো ফাংশন, মানে তার উপরে ডিপেন্ড করে। এখানে সেই ডিপেন্ডেন্সটাই তো তোমার ক্যালকুলাসে তোমাকে ফাংশন হিসেবে লিখতে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। তা দেখো, তাহলে বেসিক যে কথাগুলো বললাম এই কথাগুলো কি সবার কাছে পরিষ্কার হয়েছে? কোনো অসুবিধা আছে? হ্যাঁ স্যার, বুঝেছি। বুঝেছিস তো? আচ্ছা, তোকে একটা প্রবলেম দিচ্ছি, কত দেখি। বললাম দা ইউনিফর্ম probability distribution is given as px equal to at a constant a when a less equal to x less equal to b equal to 0 আদারওয়াইজ। মানে এ থেকে বি এর মধ্যে প্রবাবিলিটিটা হচ্ছে এ, আর অন্য জায়গায় সেটা হচ্ছে 0। তোমাকে দেখাতে বলছে সো দ্যাট for normalized probability a must be 1 by b minus a। এইটা একটা প্রবলেম। তার সাথে সাথে হচ্ছে বললাম ইভালুয়েট x average, x square average, sigma x square and sigma x। ঠিক আছে, এই কাজটা তোমাকে আমি করতে দিলাম। এইটুকু কাজ আমি তোমায় করতে দিচ্ছি।
করছো, চেষ্টা করছো, করো। স্যার এটা তো কন্টিনিউয়াস প্রবাবিলিটি, যে কোশ্চেনটা আছে ওটা কন্টিনিউয়াস হ্যাঁ, প্রবাবিলিটি। কন্টিনিউয়াস প্রবাবিলিটি। ঠিক আছে স্যার। তোমাদের তো আজকে কলেজের চাপটা আছে, আমি বরং প্রবলেমগুলো দিয়ে দিই, এগুলো তুমি বাড়িতে করতে পারবে। হ্যাঁ, বাড়িতে করবে, আমি বরং পরের দিনে করে দেবো। আচ্ছা, নেক্সট একটা প্রবলেম ধরো। ধরো আমি বললাম যে কনসিডার যে free particle of mass m confined in a 1D box of length L. Consider a free particle of mass m confined in a 1D box of length L. আমি ছবিটা একটু এঁকে দিই, তাহলে তোমার সুবিধা হবে। ধরে না এটা তোমার x ডিরেকশন, এটা x ইকুয়াল টু 0 আর এটা x ইকুয়াল টু L। এখানে পোটেনশিয়াল এনার্জিটাকে 0 বলা হচ্ছে, তার মানে পার্টিকেলটা বক্সের ভেতরে ফ্রি, আর বক্সের বাইরে পোটেনশিয়াল এনার্জিটা ইনফিনিটি। এবারে এর ভেতরে একটা পার্টিকেল আছে যার মাস ধরে নাও তোমার m। তাহলে এই জন্য বলছি কনসিডার ফ্রি পার্টিকেল অফ মাস m কনফাইন্ড ইন 1D বক্স অফ লেন্থ L। আচ্ছা, দ্য ওয়েভ ফাংশন for the particle is given as psi nx, এটা হচ্ছে ধরে নাও একটা b sin n pi by l into x with n equal to 1 2 3 ডট ডট ডট। এটা তোমার ওয়েভ ফাংশনটাকে বলে দিচ্ছে। ঠিক আছে, এবার আমি বলছি যে ফাইন্ড দ্য নর্মালাইজেশন কনস্ট্যান্ট b, এটা এক নম্বর। ফাইন্ড দ্য নর্মালাইজেশন কনস্ট্যান্ট b, এটা বললাম। তারপর আমি বললাম যে ক্যালকুলেট x অ্যাভারেজ, x স্কয়ার অ্যাভারেজ, সিগমা x অ্যান্ড সিগমা x স্কয়ার। এটা আর এখানে একটা জিনিস বলি, এখানে দেখো ওয়েভ ফাংশন বলে দিয়েছে, তো এটা হিন্টস দেওয়া যাক একটুখানি। আগেরটা যেমন একদম সরাসরি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কথা বলে দিয়েছে, এখানে তা বলে দেন, ওয়েভ ফাংশন বলে দিয়েছে। সেখান থেকে তুমি বলে দিই, এই যে px dxটা সবসময় লিখতে পারা যাবে কি জানো তো, px dx কে সাই nx স্টার, মানে যদি ওয়েভ ফাংশনটা কমপ্লেক্স হয় তাহলে তার কমপ্লেক্স কনজুগেট ইনটু সাই nx x dx। তাহলে px dx হচ্ছে এইটা। তাহলে ওয়েভ ফাংশনটা বলে দিয়েছে। ওয়েভ ফাংশনের রিয়েল ফাংশন যেহেতু, তাহলে সাই স্টার সাই করা মানে হচ্ছে বেসিক্যালি ওয়েভ ফাংশনের স্কোয়ার করে দেওয়া। তাহলে তুমি সেখান থেকে px dx পেয়ে গেলে, ওয়ান্স px dx পেয়ে গেলে এবারে টোটাল প্রবাবিলিটি 1 হবে, সেই কন্ডিশন থেকে তুমি b এর ভ্যালু বের করবে, তাহলে x এর অ্যাভারেজ বের করবে, x স্কয়ার অ্যাভারেজ বের করবে, সিগমা x বের করবে, সিগমা x স্কয়ার অ্যাভারেজ তুমি বের করবে। ঠিক আছে, এই একটা আরেকটা প্রবলেম দেওয়া হলো। এটা আগে যা যা ক্যালকুলেট করা হয়েছে একই রকমের, শুধু px এর এক্সপ্রেশনটা তোমার পাল্টে যাবে। হ্যাঁ, px এর এক্সপ্রেশনটা পাল্টে গেলে
সেখান থেকে তোমাকে করতে হবে। মানে এই যে রেজাল্টটা বলা হলো যে পিএক্স ডিএক্স হচ্ছে সাই স্টার সাই ডিএক্স, এটাকে বলে বর্নস প্রবাবিলিস্টিক অর স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন। এটা হচ্ছে বর্নস, বিজ্ঞানী বর্নের আর কি, বর্নস প্রবাবিলিস্টিক or statistical interpretation of wave function. Bond's probabilistic or statistical interpretation of wave function. ঠিক আছে, এইটা তোমাকে অ্যাডিশনালি বলে দিলাম, তুমি বাকিটাকে করতে পারবে। ঠিক আছে, প্রবলেমটা ঠিক আছে, শুনতে পাচ্ছ? আর একটা প্রবলেম বলছি, ধরো যে probability of finding molecules having speed within the range c and c plus dc is given as পিসিডিসিটা হচ্ছে 4 পাই m over 2 pi kt to the power 3/2 c square e to the power minus m c square by 2 kt dc। এটা আমি বলে ফেললাম, যেখানে এমটা হচ্ছে এক একটা মলিকুলের মাস, টিটা হচ্ছে তোমার টেম্পারেচার। ঠিক আছে, এটাকে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা বলা হয় ইন 3 ডাইমেনশন। এটা হচ্ছে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন 3 ডাইমেনশন, যেখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং স্পিড উইদিন দ্য রিজিয়ন সি এন্ড সি প্লাস ডিসি বলে দেওয়া আছে। যেমন পিএক্স ডিএক্স বলে দেওয়া থাকলে থাকে, তেমন এখন পিসিডিসি তোমার বলে দেওয়া আছে। এবার এইখান থেকে কতগুলি জিনিস আমি করতে বলছি, সো দ্যাট টোটাল প্রবাবিলিটি ইকুয়াল টু 1। হ্যাঁ, এখানে এখানে লিমিটটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি হবে সবসময়। হ্যাঁ, মনে রাখবে, মানে স্পিডটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে আর সেইটা। আর তারপরে আমি বললাম যে ইভালুয়েট সি অ্যাভারেজ সি স্কোয়ার অ্যাভারেজ, সি অ্যাভারেজ সি স্কোয়ার অ্যাভারেজ আমাকে বের করতে বললাম। সি অ্যাভারেজ সি স্কোয়ার অ্যাভারেজ 1/c এর অ্যাভারেজ, এই তিনটে তুমি বের করতে বললাম। মানে সি এর অ্যাভারেজ বের করবে, সি স্কোয়ার অ্যাভারেজ বের করবে, 1/c এর অ্যাভারেজ বের করবে। মানে যে এক্স এর অ্যাভারেজ বের করলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এক্স পিএক্স ডিএক্স দেখি, এখানে পিসিডিসি আছে, একবার তুমি এক্স এর জায়গায় সি বসাবে, এক্স এর জায়গায় সি স্কোয়ার বসাবে, একবার এক্স এর জায়গায় 1/c বসাবে, করে 3বার তোমাকে ইন্টিগ্রেশন করে এগুলোকে বের করতে হবে। ইভালুয়েট সি অ্যাভারেজ সি স্কোয়ার অ্যাভারেজ 1/c অ্যাভারেজ। এখানে হেন্স find CRMS and average kinetic energy। মানে আরএমএস স্পিডটা হচ্ছে সি স্কোয়ার অ্যাভারেজ স্কোয়ার রুটটা হচ্ছে আরএমএস স্পিড হয়, আর হাফ এম সি স্কোয়ার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হয়ে যায়। এটা বের করতে পারবে, সিগমা সি বের করতে পারবে, সিগমা সি তার স্কোয়ার বের করতে পারবে। এগুলো আমি তারপরে তোমাকে ক্যালকুলেট করতে দিই। তাহলে দেখো, তাহলে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা তোমাকে 3 ডাইমেনশনে বলে দিয়েছি, সেইখান থেকে তোমাকে এই ক্যালকুলেশনগুলো করতে বলা হচ্ছে। আর তুমি একই জিনিস যদি তুমি 2 ডাইমেনশনে বলো, সেটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে এরকম, probability of finding molecules having speed within the region c and c plus dc। এটা হচ্ছে 3D কেসটা। এটা 2 ডাইমেনশনাল কেস। It's given as
পিসিডিসিটা হচ্ছে তোমার এম সি বাই কেটি ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2kt ইন্টু ডিসি। এবার একই কাজগুলো তোমাকে করতে দিচ্ছি সো দ্যাট টোটাল প্রবাবিলিটি equal to 1, evaluate C average, C square average, 1 by C average, hence find C RMS, average kinetic energy, sigma C আর sigma C তার স্কয়ার। এটা 2 ডাইমেনশনে, এটা 3 ডাইমেনশনাল ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা, 2 ডাইমেনশনাল ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা। ঠিক আছে, এটা তোমাকে করতে দিচ্ছি। আর একটা প্রবলেম করো 1 ডাইমেনশন, তাহলে তখন ভেলোসিটি ডিস্ট্রিবিউশন বলে ম্যাক্সওয়েলস ভেলোসিটি distribution formula in 1D is given as, ধরো PU DU টা হয়ে গেল m over 2 pi kt to the power half e to the power minus mu square by 2kt du, যেখানে PU DU টা হচ্ছে তোমার probability of finding molecules having x component of velocity within the range u and u plus du। এবার তোমাকে যেটা করতে বলছি যে so that total probability equal to 1। আচ্ছা দেখো, আগেরটা ছিল স্পিড, সেই জন্য লিমিটটা কিন্তু 0 থেকে ইনফিনিটি, এখন হচ্ছে ভেলোসিটি, সেটা লিমিটটা হবে কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ঠিক আছে, এটা আর ইভালুয়েট ইউ অ্যাভারেজ, ইউ স্কয়ার অ্যাভারেজ এইটা, আর ইউ অ্যাভারেজ প্লাস মানে যখন ইউ অ্যাভারেজ বা ইউ স্কয়ার অ্যাভারেজ তুমি ক্যালকুলেট করছো তখন হচ্ছে লিমিটটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আর যখন তুমি ইউ অ্যাভারেজ প্লাস ক্যালকুলেট করছো তার মানে হচ্ছে লিমিটটা 0 থেকে প্লাস ইনফিনিটি, মানে শুধুমাত্র পজিটিভ এক্স ডিরেকশন, এটা তোমাকে ক্যালকুলেট করতে বলছি। তাহলে হেন্স ফাইন্ড ইউ আরএমএস average kinetic energy in 1 dimension, sigma u and sigma square u, এটা তোমার করতে হবে। ঠিক আছে, আর একটা দুটো প্রবলেম দিই। স্যার একবার প্রিভিয়াস পেজে একবার যাবেন, লাস্ট লাস্ট লাইনে দেখো এটা 3D তে, এটা হচ্ছে 2D তে। আচ্ছা আর একটা বলছি প্রবলেম, the Maxwell's kinetic energy distribution formula in 3 dimension is given as p epsilon d epsilon, সেটা হয় হচ্ছে তোমার 1 over pi kt এক মিনিট, একটা কি থাকবে, একটা 2 পাই থাকবে, একটা 2 পাই 1 over
pi kt to the power 3/2 root over of epsilon e to the power minus epsilon by kt into d epsilon, এটা বলে দিলাম। ঠিক আছে, এইখান থেকে তোমার ওই একই জিনিস, so that total probability equal to 1। আচ্ছা, এখানে p epsilon d epsilonটা হচ্ছে, এইটা হচ্ছে তোমার probability of finding molecules having kinetic energy within the range epsilon and epsilon plus d epsilon। so that total probability equal to 1। তারপরে তোমাকে বললাম ইভালুয়েট তোমার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, মানে ইভালুয়েট এইভাবে লিখি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করো, ই স্কোয়ার অ্যাভারেজ বের করো, হেন্স ফাইন সিআরএমএস বের করবে, এখান থেকে সিগমা এপসাইলন বের করবে, সিগমা স্কোয়ার এপসাইলন তুমি বের করবে। ঠিক আছে, যে ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি থ্রি ডাইমেনশনে বলেছে, ঠিক একই রকম ভাবে তুমি 2D বা 1D গুলোকে তুমি করতে পারো। ঠিক আছে, তা দেখো তাহলে আমি যেটা মানে আরো প্রচুর প্রবলেমস করা যায়, একদিনে অত বেশি প্রবলেমস আর দিচ্ছি না, এই খান 5-6 প্রবলেম তোমাদের দিলাম, যে বেসিক যে কনসেপ্ট যেগুলো ইন্ট্রোডিউস করার কথা প্রবাবিলিটি, যেটা তোমাদের অহরহ লাগবে, আমি সেই কথাটা বলে দিলাম। এবারে সেই কনসেপ্টের উপরে বেস করে তোমার এই প্রবলেমগুলোকে করতে হবে, করতে গিয়ে তুমি কিছু প্রবলেম ফেস করবে, মানে অবশ্যই, কারণ ইন্টিগ্রেশন করার সময় দেখবে একটা স্পেশাল কাইন্ড অফ হয়তো ইন্টিগ্রেশন আসবে, যে ইন্টিগ্রেশনগুলো তুমি করতে পারছো না, প্রবলেমটা ফেস করো, তখন বলা যাবে না হলে সেই প্রবলেমটা তুমি কি করে রিজলভ করবে। যা পড়ানো হলো এখন পর্যন্ত, তাতে কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলে নাও তো একটুখানি, বলে না, বলো। কারো কোনো অসুবিধা হয়েছে? কি গো বলো। না স্যার, সব ক্লিয়ার। সুমেধা, তো গলা পাওয়া যাচ্ছে না কেন, কোথায় তুই? হ্যাঁ, তোর কি অসুবিধা বল। মানে বুঝছিস তো? সৌমর কোনো খবর নেই কেন? আছিস? রৌনক, তোর কি খবর? হ্যাঁ স্যার, বুঝেছি। রৌনকের বাড়ি কোথায়? আমার বাড়ি স্যার খড়গপুর। খড়গপুরে। মহাপাত্র দেখে আমি বুঝতে পেরেছি, অম্বিকা মহাপাত্র আমার মাস্টারমশাই, যাদবপুর থেকে যা রিটায়ার করলো, তো আমাদের বেলুড়ে ছিলেন আর কি। এন্ড অফ লেকচার 1। এক মিনিট, স্টার্ট। স্লাইড নাম্বারটা একটু দিয়ে রাখি, কাগজ রাখি।